গতকাল রাতটা মধ্যপ্রাচ্যের জন্য স্বাভাবিক কোনো রাত ছিল না। রাত নামার পর থেকে আজ 7ই আগস্ট সকাল পর্যন্ত সেখান থেকে পরপর তিনটে খবর এসেছে। এমন তিনটে খবর যার যে কোনো একটাই একটা গোটা দিনের সবচেয়ে বড় খবর হতে পারত। আর তার মধ্যে ইয়েমেন থেকে যে খবরটা এসেছে সেটা শুনে অনেকেই চমকে উঠেছেন, আমিও উঠেছি। হুতিরা বলছে তারা এমন একটা হামলা চালিয়েছে যাতে অন্তত ৪৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন। দর্শক বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে তিনটে বড় বিষয়। এক, ইয়েমেনে হুতিদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলোর একটা। দুই, ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন একটা দাবি যেটা গোটা দুনিয়ার নজর টানছে। আর তিন, ইরানের ভিতরে মোসাদের নেটওয়ার্ক নিয়ে ইরানের চাঞ্চল্যকর ঘোষণা। এই তিনটে ঘটনায় ঠিক কী ঘটেছে, কে কী দাবি করছে, আর এর পিছনে আসলে কি চলছে, সেটাই আজ আমরা এখন একটু গুছিয়ে বোঝার চেষ্টা করব। তো চলুন সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করা যাক। দর্শক বন্ধুরা, ইয়েমেনের যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়, সেই সরকারের বাহিনীর উপর হুতিরা গতকাল রাতে তাদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলোর একটা চালিয়েছে। এখানে একটা কথা শুরুতেই পরিষ্কার করে বলে রাখি, এই সংখ্যাটা চূড়ান্ত নয়, কিন্তু এটা বাড়তেও পারে, কমতেও পারে। যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রথম দিকের হিসেব বদলাতে সময় লাগে না। এবার আসা যাক ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো সেখানে। গতকাল 6ই আগস্ট রাতে আসা প্রতিবেদনগুলো অনুযায়ী হুতিরা ইয়েমেনের মারিব প্রদেশে থাকা সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর একাধিক সামরিক শিবিরে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় কি কি ব্যবহার হয়েছে? ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই সব ড্রোন। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলাগুলোতে কমপক্ষে ৪৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আর নিহতের সংখ্যা আরও বাড়ার যে আশঙ্কা, সেটাও এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, মানে বাড়তে পারে। আজ সকাল মোটামুটি 10টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন। আর এই ঘটনাগুলো মূলত ঘটেছে মারিব প্রদেশে। হুতিরা নিজেরাই এই অভিযানের ঘোষণা দিয়েছে। তারা বলছে এটা ছিল একটা বিস্তৃত এবং বড় মাপের সামরিক অভিযান। কিন্তু কিভাবে চালানো হয়েছে সেই অভিযান? তাদের বক্তব্য অনুযায়ী এই হামলায় প্রায় 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর তার পাশাপাশি বললাম তো, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে আলাদা আলাদা সামরিক ঠিকানাকে নিশানা করা হয়েছে। আর এখানেই কিন্তু বিষয়টা শেষ হচ্ছে না। কিছু প্রতিবেদনে দর্শক বন্ধুরা আরও একটা দাবি করা হয়েছে, আর এই দাবিটাই সবচেয়ে, আমার মনে হয় সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। দাবিটা হলো এই হামলাগুলোতে সৌদি আরবের সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাও নিহত বা আহত হয়েছেন। তবে এই জায়গাটায় আমাদের একটু সতর্ক থাকা দরকার, কারণ এই দাবির কোনো সরকারি নিশ্চয়তা অন্ততপক্ষে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই এটাকে এখনই প্রতিষ্ঠিত সত্য হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু বাকি যে অংশটা, অর্থাৎ কয়েক ডজন সেনার মৃত্যু, সেটা নিশ্চিত বলেই জানানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, এটা বুঝতে হলে ইয়েমেনের বাস্তব ছবিটা একবার মনে করিয়ে দেওয়া দরকার। কারণ এটা না বুঝলে এই হামলার যে আসল ওজন, সেই ওজনটাই বোঝা যাবে না। ইয়েমেনে এই মুহূর্তে কার্যত দুটো সরকার চলছে। একটা হলো হুতিদের, আর অন্যটা হলো গোটা দুনিয়ার স্বীকৃত সরকার, যার পিছনে দাঁড়িয়ে আছে প্রধানত সৌদি আরব। আর সৌদি আরব সেখানে নতুন করে এই আজকেই আসেনি, তারা দশকের পর দশক ধরে সেখানে সক্রিয় আছে। অর্থাৎ যাদের উপর এই হামলা হয়েছে তারা কোনো সাধারণ গোষ্ঠী নয়, তারা সেই বাহিনী যাকে আন্তর্জাতিকভাবে ইয়েমেনের বৈধ সেনাবাহিনী বলে মানা হয়। আর ঠিক এই কারণেই আজকের এই হামলাটাকে শুধু ইয়েমেনি বাহিনীর ক্ষতি হিসাবে দেখা হচ্ছে না, এটাকে সৌদি আরবের জন্যও একটা বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। আর এখানেই আরেকটা বিষয় একটু আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার। একটু পিছনে ফিরে তাকান। গত 24 ঘন্টার মধ্যেই কিন্তু হুতিরা দাবি করেছিল তারা সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আর এই নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন গতকাল আমি আপনাদের দেখিয়েছি, মনে আছে তো? আর আজ যেটা এলো, মাটিতে ইয়েমেনের ভিতরেই একটা বড় হামলা যে হয়েছে সেই খবর নিশ্চিত। এখন তাহলে এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে কিন্তু একটা ছবি স্পষ্ট হতে শুরু করছে। হুতিরা যে লড়াইটা সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ দিয়ে শুরু করেছিল, এখন মনে হচ্ছে সেই লড়াইটাই ইয়েমেনের ভিতরেও নতুন করে মাটিতে জ্বলে উঠছে। আর সেই কারণেই বলা হচ্ছে ইয়েমেনের যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি একটা বিপজ্জনক পর্যায়ে ঢুকে পড়ছে বা পড়েছে। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। এই খবরটা অস্ত্র নিয়ে, প্রযুক্তি নিয়ে, আর একটা বড় দাবি নিয়ে। ইরান হয়তো তাদের নিজস্ব সামরিক প্রযুক্তিতে বড় কিছু করে ফেলেছে। অন্তত ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর কথা শুনলে সেই ইঙ্গিতই মেলে। তিনি এমন একটা দাবি করেছেন আজ, যেটা গোটা দুনিয়ার মনোযোগ নিজের দিকে টেনে নিচ্ছে। তার বক্তব্য হলো, ইরানের নিজেদের তৈরি সামরিক প্রযুক্তি দুনিয়ার যে কোনো সামরিক প্রযুক্তির চেয়ে ভালো এবং গোটা মধ্যপ্রাচ্যে সবার চেয়ে এগিয়ে। গতকাল 6ই আগস্ট রাতে ইরানি সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে রেজা এই কথাগুলো বলেছেন। তার বক্তব্য অনুযায়ী ইরানের দেশীয় সামরিক প্রযুক্তি এই অঞ্চলে থাকা প্রতিটি ব্যবস্থার চেয়ে উন্নত, আর বাইরে থেকে কিনে আনা অস্ত্র তার সঙ্গে পাল্লা দিতে পারবে না। দর্শক বন্ধুরা, এই কথার ভিতরে একটা বার্তা লুকিয়ে আছে কিন্তু। তিনি কার্যত বলছেন, যারা টাকা দিয়ে বাইরে থেকে অস্ত্র কিনছে তারা ইরানের সমকক্ষ নয়। তিনি আরও বলেছেন, ইরানি সেনাবাহিনী যে কোনো ধরনের হামলার জবাব দিতে এখন আরও বেশি প্রস্তুত, কারণ প্রয়োজনীয় অস্ত্রের বেশিরভাগটাই এখন ইরান নিজেই তৈরি করছে। ইরানের দাবি হলো, তাদের অস্ত্র ক্রমাগত আরও উন্নত হচ্ছে। বেশ কিছু বিশেষ ধরনের অস্ত্র ইতিমধ্যেই ইরানি সেনাবাহিনী এবং আইআরজিসির হাতে পৌঁছে গেছে। আর তাদের কথা অনুযায়ী আগামী দিনে দুনিয়া এমন অস্ত্রও দেখবে যা দেখে মানুষ শুধু চমকে যাবে না, রীতিমতো মাথায় হাত দিয়ে বসে পড়বে, তাদের বক্তব্য। এখন এখানে একটা সাধারণ কথা মনে রাখা দরকার। যখন কোনো দেশের ভিতর থেকে বারবার অস্ত্রের কথা আসতে থাকে, প্রযুক্তির কথা আসতে থাকে, সবসময় সতর্ক থাকার কথা আসতে থাকে, তখন বুঝতে হয় পরিস্থিতি শান্ত নেই। তবে এই বক্তব্যের সময়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ এই বিবৃতি এসেছে ঠিক এমন এক সময়ে যার মাত্র একদিন আগে প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের সময় আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের যে মজুদ সেটা ভয়ানকভাবে কমে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, ছবিটা কি দাঁড়াচ্ছে বলুন তো? একদিকে আমেরিকার অস্ত্র ভাণ্ডার কমে যাওয়ার খবর, যেটা দিচ্ছে খোদ আমেরিকান সংবাদ মাধ্যমে, আর অন্যদিকে ইরান বলছে তাদের সামরিক প্রযুক্তি আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে এগোচ্ছে, আর সেটা ছাপছে ইরানি সংবাদ মাধ্যম। এখানে বিষয়টা বুঝতে হবে, দুটোই দাবি, দুটোই নিজের নিজের দেশের সংবাদ মাধ্যম থেকে আসা দাবি। এবার আসা যাক আজকের তৃতীয় খবরে। আর এই খবরটা গুপ্তচর বৃত্তির দুনিয়ার। ইরান দাবি করছে তারা মোসাদের একটা গোটা নেটওয়ার্কের ঘাড়ে চেপে বসেছে, একসঙ্গে 21 জনকে তুলে এনেছে, আর এখন তাদের কাছ থেকে মোসাদের গোটা নেটওয়ার্ক আর পরিকল্পনার কথা এক এক করে বের করা হচ্ছে। মোসাদের এই নেটওয়ার্কের উপর অভিযানের খবর এসছে দর্শক বন্ধুরা গতকাল 6ই আগস্ট, আর এই খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম নিজেই। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, কেরমান প্রদেশে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের গোপন সংস্থা মোসাদের হয়ে টাকার বিনিময়ে ইরানের ভিতরে কাজ করছিলেন। আর তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল ইরানের সামরিক এবং যে আকাশ প্রতিরক্ষা আছে সেই ঘাঁটির তথ্য সংগ্রহ করা। এই জায়গাটা একটু ভেবে দেখুন। আকাশ প্রতিরক্ষা ঘাঁটির তথ্য মানে হলো কোথায় কোন প্রতিরক্ষা ব্যবস্থা বসানো আছে সেই খবর জোগাড় করে দেওয়া। যুদ্ধের সময় ঠিক এই তথ্যটাই কিন্তু সবচেয়ে দামি হয়ে ওঠে।
ইরানের বক্তব্য অনুযায়ী এই একই অভিযানের সময় একটি সশস্ত্র দলের 4 জনকেও ধরা হয়েছে। পাশাপাশি ক্ষমতা দখলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আরও 5 জনকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে ক্ষমতা উল্টে দেওয়া ষড়যন্ত্র নতুন কিছু নয়, এটা আগেও হয়েছে, ভবিষ্যতেও যে হবে না তেমন নিশ্চয়তা নেই। ইরানি প্রশাসন আরও বলছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু সামরিক মানের অস্ত্রও উদ্ধার করা হয়েছে এবং সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে হাজির করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ঘটনায় ইসরায়েল কি বলছে? দেখুন, এখনো পর্যন্ত এই 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 দাবিগুলোর ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে কোনো সরকারি বিবৃতি সামনে আসেনি। আর সত্যি বলতে এই যে আসেনি, এই না আসাটাই স্বাভাবিক, কারণ গুপ্তচর বৃত্তির দুনিয়ায় নিয়মটাই এমন। কেউ ধরা পড়ে গেলে সরকারগুলো তার সঙ্গে নিজেদের যে সম্পর্ক সেটা অস্বীকার করে, এমনকি তাকে চেনে বলেও মানতে রাজি হয় না। তার মানে ইসরায়েলের নীরবতা থেকে আপনি এটাও প্রমাণ করতে পারবেন না যে ঘটনাটা ঘটেছে, আবার এটাও প্রমাণ করতে পারবেন না যে ঘটনাটা ঘটেনি। তাই এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই 3টে খবরকে একসঙ্গে রাখলে তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম ঘটনাটা তো বলছে যে ইয়েমেনের যুদ্ধ সমুদ্র থেকে আবার স্থলে ফিরে এসেছে। দ্বিতীয় ঘটনাটা বলছে ইরান নিজের অস্ত্র তৈরির ক্ষমতা নিয়ে এখন প্রকাশ্যে আত্মবিশ্বাস দেখাচ্ছে, ঠিক সেই সময়ে যখন আমেরিকার মজুদ কমে যাওয়ার খবর একে একে বেরোচ্ছে। আর তৃতীয় ঘটনাটা বলছে ইরান নিজের ভিতরের যে নিরাপত্তা সেটা নিয়েও কঠোর হচ্ছে, কারণ যারা ভিতর থেকে তথ্য পাচার করতে পারে তাদের ধরাটাও যুদ্ধেরই একটা অংশ। 3টে আলাদা খবর, কিন্তু ভেবে দেখুন 3টেরই কেন্দ্রে সেই একই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের ক্ষেত্রে 2টো সম্ভাবনা। 1, তাদের অস্ত্র নিয়ে করা দাবি যদি সত্য হয় তাহলে এই অঞ্চলের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে হবে। 2, এটা যদি মনোবল বাড়ানোর বার্তাও হয় তাহলেও সেই বার্তা ঠিক কাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটা কম গুরুত্বপূর্ণ নয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে, অবশেষে নতি স্বীকার ট্রাম্পের মেনে নিলেন ইরানের শর্ত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আপনাদের মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা ধরনের আপত্তি রয়েছে। মূলত এই যে শান্তি চুক্তিটি ভেঙে গেল তার অন্যতম কারণই ছিল যে হরমুজে ইরানের একক নিয়ন্ত্রণ আরোপ হওয়া। এই একক নিয়ন্ত্রণের বিরুদ্ধেই ডোনাল্ড ট্রাম্প তিনি অজুহাত দেখালেন যে আর এই যুদ্ধবিরতিতে আমরা থাকতে চাই না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পর্যদস্ত করবার জন্য নানাভাবে আক্রমণ শুরু করলো, কিন্তু এই মুহূর্তে আক্রমণ বন্ধ রয়েছে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঙ্কার দিয়েছিলেন যে ইরানকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিবেন। কিন্তু এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে ফোন করেন। ফোন করে তিনি সর্বোচ্চ সতর্কতা দেন যে যদি ইরান আক্রান্ত হয়, সৌদির সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে, তাহলে সৌদি আরবেও ভয়াবহ হামলা করা হবে। মধ্যপ্রাচ্যের মার্কিন পন্থী রাষ্ট্রগুলোকে আর সুস্থির বা স্থিতিশীল থাকতে দেয়া হবে না। এই হুঙ্কারের পর ফয়সাল বিন ফারহান তিনি মোহাম্মদ বিন সালমান, যিনি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী এবং ডিফ্যাক্টো শাসক সৌদি আরবের, তার সঙ্গে কথা বলেন। তাৎক্ষণিকভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন যে এই মুহূর্তে ইরানে আক্রমণ করলে তারা সৌদি আরব সহ মার্কিনপন্থী মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ভয়াবহ হামলা চালাবে, সেটা সামগ্রিকভাবে আমাদের মধ্যপ্রাচ্যের জন্য ভালো হবে না। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি? গুরুত্বপূর্ণ একটা খবর হচ্ছে যে হরমুজ নিয়ে আবার অভ্যন্তরীণভাবে ইরানের সঙ্গে ওমানের একটা দ্বন্দ্ব ছিল। আপনারা যদি মানচিত্রটা দেখেন, এক পাশে ইরান আর অন্য পাশে ওমান। মানে হরমুজ এতদিন ধরে ইরান এককভাবে নিয়ন্ত্রণ করলেও তেহরান প্রত্যাশা করে যে ওমানের সঙ্গে তারা এর ব্যবস্থাপনা করতে চায়, কারণ যেহেতু এক প্রান্তে ইরান রয়েছে, অন্য প্রান্তে ওমান, সুতরাং রাষ্ট্রীয়ভাবে ওমানের সহযোগিতাটাও প্রয়োজন। তো
এই যে সমঝোতা করবার একটা প্রক্রিয়া চলছে ওমান এবং ইরানের মধ্যে হরমুজের ব্যবস্থাপনা নিয়ে, সেটাতে খানিকটা ঐক্য আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে নতি স্বীকারই করলো বলে বলা যায় ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি ওমান এবং ইরানের মধ্যে যে ঐক্যের সূচনা হচ্ছে সেটাকে অনেকাংশেই মেনে নিচ্ছেন বলে জানিয়েছেন। অন্যদিকে আপনাদের একটা খবর দিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে প্রচন্ড যুদ্ধাস্ত্রের অভাব তৈরি হয়েছে, তো সেটাও স্বীকার করেছেন। সেই তথ্য আপনাদেরকে দেব। দীর্ঘদিনের চরম উত্তেজনা ও সামরিক আশঙ্কার পর অবশেষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবার লক্ষ্যে একটি মধ্যবর্তী চুক্তির দিকে এগুচ্ছে ইরান, ওমান এবং এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম বিপজ্জনক এই সংকট নিরসনে ওমানের মধ্যস্থতায় আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইরান এবং ওমানের মধ্যে যে ঐক্য হবে তা মেনে নেবেন ট্রাম্প, এমনই প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। ইতোমধ্যে নতুন এই নৌপথের ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে সম্মত হয়েছে তেহরান এবং মাস্কাট। মূলত গত 17 জনের যুদ্ধবিরতি পুনর্বহাল করা, বিশ্ব বাণিজ্যের অন্যতম জলপথ এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আলোচনার পরিবেশ তৈরি করাই এই সমঝোতার মূল লক্ষ্য বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে চুক্তির বিষয়ে সুস্পষ্ট একটি সিদ্ধান্ত পাওয়া যাবে। কি নিয়ে চলছে দর কষাকষি, চলুন আমরা সেটাও জেনে নিতে চাই। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি প্রধান বিষয়। এক, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? বাণিজ্যিক জাহাজগুলো থেকে ইরান কোনো সার্ভিস চার্জ বা টোল আদায় করতে পারবে কিনা? দেখুন, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী দ্বিমুখী নৌপথের কথা বলা হয়েছে। পারস্য উপসাগরে প্রবেশের জন্য উত্তর অংশ মানে ইরানের জলসীমা ঘেঁষে হরমুজের যে অংশ সেটা, আর বের হওয়ার জন্য দক্ষিণ অংশ মানে ওমানের জলসীমার যে অংশ সেটার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক চুক্তিটি 60 দিনের জন্য বলবৎ থাকবে। সার্ভিস ফি সংক্রান্ত যে মতভেদ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এটাতে ভেটো দিচ্ছিল যে ইরান কেন টোল আদায় করবে বা সার্ভিস ফি নেবে। যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের ফি ছাড়াই নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করুক। অন্যদিকে ইরান আন্তর্জাতিক আইন মেনে নৌ সহায়তা ও পরিবেশ রক্ষা বাবদ নির্দিষ্ট কিছু ফি আদায়ের পক্ষে অবস্থান নিয়েছে। দেখুন, এখানে একটি তথ্য জানিয়ে রাখি যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো কিন্তু একটা কমিশন গঠন করেছে যে তাদের তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজগুলো যেন নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারে। এজন্য প্রয়োজনে সেবা অনুযায়ী ইরানকে তারা একটা ফি প্রদান করতে চায়। এটাকে ইরান টোল বলছে না, বলছে যে সার্ভিস ফি। এই সার্ভিস ফির ক্ষেত্রে ইউরোপের রাষ্ট্রগুলো কিন্তু ইরানের শর্তটি মেনে নিয়েছে। তারা বলছে যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে আমাদের তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজ চলাচলে নিরাপত্তা দেয়, আমরা যদি নির্বিঘ্নে চলাচল করতে পারি, কোনো রকম ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা যদি না থাকে, তাহলে আমরা এর বিনিময়ে একটা সার্ভিস ফি দিতে সম্মত আছি। দর্শক, বিশেষজ্ঞদের ধারণা হচ্ছে যে সামুদ্রিক মাইন অপসারণ এবং মার্কিন নিষেধাজ্ঞা বজায় থাকার কারণে জাহাজ কোম্পানিগুলোর সমন্বয়ের বিষয়গুলো সমাধান করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং তেলের বৈশ্বিক বাজার স্থিতিশীল রাখার তাগিদ থেকে ওয়াশিংটন শেষ পর্যন্ত মাথা নত করে একটি চুক্তিতে যেন ওমান এবং ইরান পৌঁছে সেটাতে একমত হয়েছে। প্রিয় দর্শক, এই জন্যই বলা হচ্ছে যে নথি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। আর নথি স্বীকারের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যুদ্ধাস্ত্রের সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত সমাপ্ত হতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন। তিনি এটা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটি হলে সব সংকট কেটে যাবে। দর্শক, এখন দেখুন, সংকটটা যতটা না ইরানের বা ওমানের বা মধ্যপ্রাচ্যের, তার চেয়েও বড় সংকট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের। কারণ এই যে বৈশ্বিক জ্বালানি, তেল সবকিছু মিলিয়ে বিশ্ব বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই ক্ষতির মুখ থেকে দ্রুততম সময়ের মধ্যে যদি বের হয়ে আসতে চায় তারা, তাহলে অবশ্যই ওমান এবং
ইরানের মধ্যে যে চুক্তিটি হচ্ছে সেটাতে সম্মতি দিতে হবে। তো নতি স্বীকারই করেছেন বলা যায় ডোনাল্ড ট্রাম্প। তার সামরিক বাহিনীর যে অস্ত্রের ঘাটতি তৈরি হয়েছে সেটা তিনি এই প্রথম স্পষ্টভাবে স্বীকারও করলেন। ইরানকে ইঙ্গিত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মনে করি এটি খুব শিগগিরই হয়ে যাচ্ছে। আমার মনে হয় না আর বেশি দিন এই আলোচনা চালিয়ে যেতে হবে। যুদ্ধাস্ত্রের মজুদ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন যে হ্যাঁ, কিছু শক্তিশালী মরণাস্ত্রের সরবরাহ তাদের হাতে প্রায় সীমিত। কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুদ সংকুচিত হয়ে এসেছে। এই কথা তিনি বলেছেন যে মারণাস্ত্রের সরবরাহ নির্বিঘ্ন রাখার জন্য যুদ্ধ কমপক্ষে 6 মাস স্থগিত রাখা প্রয়োজন। ট্রাম্প আরো বলেছেন যে আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দিষ্ট ঘরানার সামরিক সরঞ্জাম রয়েছে, যার যোগান বলতে গেলে প্রায় সীমাহীন। যদিও তিনি সুনির্দিষ্টভাবে বলেননি যে কোন অস্ত্রগুলো অনেক রয়েছে বা সীমাহীনভাবে রয়েছে, তবে অন্য কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহে একটু বেশি টানাটানি চলছে। এক্সিওস সহ আরো মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতে যে তথ্য বেরিয়েছে সেটা হচ্ছে যে ইন্টারসেপ্টর যুদ্ধ বিমান, এরপর আহ, সাগরে চলাচলের জন্য নৌযানের ক্ষেত্রে ভয়াবহ ঘাটতি দেখা যাচ্ছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই অপ্রতুল হয়ে পড়েছে যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা দেবার তো দূরের কথা, বরং নিজেদের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো পুনর্বার চালু করাই তাদের জন্য দুরূহ হয়ে যাবে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে প্রশান্ত মহাসাগরীয় একজন কমান্ডার তিনি বলেছেন যে আমাদের এখন একমুখী সিদ্ধান্ত নিতে হবে। সেটি কি? যে আমরা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে রক্ষা করব, মানে আমাদেরকে রক্ষা করব, নয়তো আমরা ইসরায়েলকে রক্ষা করব। আমরা একসঙ্গে দুটো দেশের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা বা যুদ্ধক্ষেত্র রক্ষা করতে পারবো না। এটা কিন্তু তিনি স্পষ্টভাবেই বলেছেন। এটা নিয়ে পেন্টাগনে চাঞ্চল্য শুরু হয়ে গেছে। তো দেখুন, ইরান আবার নতুন করে হুমকিও দিয়ে রেখেছে। একটা খবর বেরিয়েছে যে ইরান এই যুদ্ধবিরতির মধ্যে পূর্ণ দমে প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা জানে যে এই ধরনের যুদ্ধবিরতি, শান্তির আলোচনা বা কালক্ষেপণ অনেকবার হয়েছে। যে কোনো মুহূর্তে আক্রান্ত তারা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা। সেই জন্যে তুমুল বেগে প্রস্তুতি কিন্তু নিচ্ছে ইরান, যে ভবিষ্যতে যদি আবারও জল, স্থল বা আকাশে হামলা হয় সেই হামলাগুলো যেন গুড়িয়ে দেওয়া যায়। বিশেষ করে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সাহস পাচ্ছে সৌদি আরবের কারণে, কারণ সৌদি আরবের যুদ্ধাস্ত্রগুলো তো অক্ষতই রয়ে গেছে। ফলে এই অস্ত্রগুলোর উপর নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান পরিচালনা করতে চায় ইরানের বিরুদ্ধে। মূলত এটা ঠাহর করতে পেরেই তেহরান কিন্তু ইরানকে আরো সুরক্ষিত করবার জন্য যা যা পন্থা অবলম্বন করা প্রয়োজন সেটা করছে। পাশাপাশি সৌদি আরবকে মোকাবেলা করতে কোন কোন অপারেশন পরিচালনা করতে হবে, কিভাবে হবে সেটা, কোন যুদ্ধাস্ত্র দিয়ে হবে, আকাশপথে হবে নাকি স্থলপথে হবে, সেই বিষয়গুলো অনুপুঙ্খভাবে পর্যালোচনা করে রাখছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দর্শক, কেউ কি কল্পনা করেছিল যে মধ্যপ্রাচ্যে ইরানের মতো এতটা শক্তিশালী একটা রাষ্ট্রের আবির্ভাব ঘটবে? ইরানের মতো যুদ্ধবাজ এরকম একটি দেশ তৈরি হবে যাদের প্রতিরোধের মুখে পিছু হটবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিপীড়ক ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে কেউ তো বিবৃতি দিতেই সাহস করতো না, সেখানে ইরান গত 1 বছর ধরে ধারাবাহিক ইসরায়েলকে মোকাবেলার ক্ষেত্রে আকাশচুম্বী সাফল্য দেখিয়েছে। এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। তো এটা আমাদের জন্য একটা শুকরিয়ার ব্যাপার বা একটা অবশ্যই গৌরবের ব্যাপার, কারণ আমরা তো সবসময় মজলুমের পক্ষে রয়েছি। পৃথিবীতে যদি শক্তির ভারসাম্য তৈরি না হয় তাহলে আধিপত্যকামী রাষ্ট্রগুলো অধিকতর দুর্বল রাষ্ট্রের বিরুদ্ধে আরো মরিয়া হয়ে উঠবে। ফলে আমরা তাদের দ্বারা নিপীড়িত, নির্যাতিত হব, মুখ বুজে অন্যায় সহ্য করব, কিন্তু কিছুই বলতে পারবো না। দর্শক, চলুন এখন ইরানের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি যে ইরান কি বলল। ইরান এই যুদ্ধবিরতির আলোচনা বা ডোনাল্ড ট্রাম্পের নতি স্বীকারের মধ্যেও এটা স্পষ্ট করে বলেছে
যে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি এবং অবকাঠামোগত স্থাপনায় কঠোর হামলা করা হবে, যার ফলে সামগ্রিকভাবে জ্বালানি সংকট তৈরি হবে। সেই সংকট থেকে বেরিয়ে আসার আর কোনো পথ খুঁজে পাবে না মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখতে, কূটনৈতিক আলোচনায় ফেরাতে সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। গত 28 জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ইরান এই বার্তা সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পৌঁছে দিয়েছে। রয়টার্সের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায় তাহলে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের তেলক্ষেত্র, তেল শোধনাগার, বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহের ব্যবস্থা, পরিবহন অবকাঠামো এবং অন্যান্য কৌশলগত স্থাপনা ইরানের সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্য হবে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, কাতার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে আলোচনাও করেছেন। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও তার কথা হয়েছে। আলোচনায় তিনি উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের উপর প্রভাব খাটিয়ে নতুন কোনো সামরিক অভিযান ঠেকানোর আহ্বান জানান এবং সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পক্ষে মতামত দেন। ইরান চায় যে একদিকে তারা যুদ্ধক্ষেত্রে লড়াই করবে, অন্যদিকে আলোচনার টেবিলেও থাকবে। সেজন্যই মূলত ইরান এই হুমকিটিও দিয়ে রেখেছে। ইরানের তরফ থেকে ইরানের স্পিকার তিনি স্পষ্টভাবেই বলেছেন, বাকের গালিবাফ, যে যদি আর একটিও ইরানের তেল স্থাপনা, তেল শোধনাগার বা জনকল্যাণমূলক অবকাঠামো আক্রান্ত হয় তাহলে পিছু হটবে না তেহরান। প্রত্যেকটা হামলার জন্য পাল্টা আঘাত হানা হবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর স্থাপনাগুলোতে। এটা কিন্তু ভয়াবহ হুমকি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে ডোনাল্ড ট্রাম্প এটা বুঝে গেছেন যে তিনি দীর্ঘমেয়াদে যুদ্ধে জিততে পারবেন না বা এই যুদ্ধ চালিয়েও যেতে পারবেন না। দর্শক, আপনাদের মতামতগুলো জানতে চাই। আমার মতামত জানালাম, আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এই বইটি, এই উপন্যাসটি সংগ্রহ করেছেন কি? যদি না করে থাকেন তাহলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে কিনতে পারেন। এটা আমার লেখা পঞ্চম উপন্যাস এবং 25তম বই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।